ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে শুক্র এবং শনিবার প্রতি সপ্তাহের এই দুটো দিন আমরা আসি এই ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠান নিয়ে, এবং আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কিভাবে আমি একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি। তবে আজকে আমার সঙ্গে যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে আগে পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন কলকাতার নামকরা সাংবাদিক জয় চৌধুরী। জয় কিন্তু 2006 সালের বিশ্বকাপে জার্মানিতে গিয়েছিলেন এবং 2014 সালের বিশ্বকাপে তিনি ব্রাজিলে গিয়েছিলেন। এবারের বিশ্বকাপ কেমন দেখছেন? এবারের বিশ্বকাপ কেমন হচ্ছে? এবারের বিশ্বকাপ নিয়ে যে কলকাতায় যে প্রত্যাশিত উন্মাদনা সেটা কিন্তু চোখে পড়েনি এখনও। এর একটা কারণ হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। মিডিয়ারও একটা বড় অংশ রাজনৈতিক যে একটা অপ্রত্যাশিত পালাবদল, ভাঙচুর এইসব নিয়ে ব্যস্ত আছে। তার রিফ্লেকশন তাদের কভারেজেও পড়ছে। কিছু কিছু পকেটে নিশ্চয়ই আমরা দেখছি উন্মাদনা। বিশেষ করে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কথা বলতে হবে। অরুণাচল সংঘ, উত্তমবাবু অনেক দিন ধরেই এটা করে আসছেন। বিক্রমগড়ের কিছু জায়গায় রয়েছে। আমাদের যে গড়িয়াহাট কাকুলিয়া অঞ্চলে আছে, যেখানে উত্তরণ বলা হয়, এই সব জায়গায় কিন্তু খেলোয়াড়দের ছবিতে ভরপুর। আর্জেন্টিনা, ব্রাজিল এতদিন ছিল, কিছু কিছু ক্ষেত্রে ফ্রান্সের পতাকায় ভর্তি আছে। দ্য লাস্ট ড্যান্স, নেইমার চলে গেছেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো চলে গেছেন, রয়েছেন মেসি। তিনি কি পারবেন ব্যাক টু ব্যাক পেলের রেকর্ড ছুঁতে? পেলে যেটা করে দেখিয়েছিলেন, ব্যাক টু ব্যাক জেতা 58-62, সেটা ছুঁতে পারবেন? সেটা নিয়ে এখন তর্ক চলছে। কিন্তু আগে যে উত্তেজনাটা ছিল, যেরকম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, একটা সময় রাস্তা ফাঁকা হয়ে যেত, মানে ভাবাই যেত না, বাজার দোকান সব অঘোষিত বন্ধের মতো। বিশ্বকাপের সময় এটা হতে পারে অড টাইমিং, কিন্তু অড টাইমিং তো আমরা ব্রাজিলেও দেখেছি। সেখানেও আমাদের সাড়ে আট ঘন্টা 9টার মধ্যে ছিল। সেখানে ফিডব্যাকটা তো আমি পেতাম, আমি যদিও ব্রাজিলে ছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবারের আমেরিকা বিশ্বকাপ সাধারণ মানুষের মধ্যে যেন একটু উত্তেজনাটা কম। এবারে সোশ্যাল উত্তেজনা নেটওয়ার্কে কম, জয় অবশ্য দারুণ চৌধুরী হচ্ছে। বলেছেন, এবং আমি তার সঙ্গে একমত যে এবারে যে উত্তেজনা আমরা বিশ্বকাপ এলেই দেখতাম, সেই বিশ্বকাপ এলেই সেই অদৃশ্য সেই উত্তেজনা, এবং সেই উত্তেজনার আঁচ পোয়াতেন কলকাতাবাসী এবং বঙ্গবাসী। তারা এবার রাজনৈতিক ডামাডোলের জন্য এবং রাজনৈতিক পালাবদলের পালার জন্য, এবং বেশ কিছুটা সময় তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ব্যস্ত রেখেছেন রাজনীতির খবরে, এবং সেই কারণে বিশ্বকাপ এবারে তেমনভাবে সারা জাগাতে পারেনি। যদিও বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। আজকে রাত জাগবেন অনেকে। নরওয়ে বনাম ইংল্যান্ডের খেলা হবে আজকে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে কে যাবেন তা জানার জন্য আজকে টিউন করবেন অনেকেই টিভিতে, এবং সকালবেলা 6:30টার সময় আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ, এবং আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচও যারা জিতবেন তারা সেমিফাইনালে যাবেন। এই দুটো ম্যাচ সম্পর্কে আগাম কি মনে হচ্ছে? দেখুন, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড এই মুহূর্তে যে খুব একটা গোছানো দল নয়। আর্জেন্টিনা শেষ চারটে গোল খেয়েছে শেষ দুটো ম্যাচে। মিশরের বা ইজিপ্টের বিরুদ্ধে যে তাদের জয়, সেটা বিতর্কিত। রেফারিকে সাসপেন্ড করেছে, ফিফা তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, যদিও খেলা এখনও অনেক কটাই বাকি আছে। এর থেকে বোঝা যায় যে এই যে বিতর্কিত জয় যেটা, এবং ইজিপ্ট ফুটবল ফেডারেশন এটাকে নিয়ে বেশ ভালো বিপণন করতে পেরেছে। একটা মানসিক চাপ আর্জেন্টিনার ওপরে থাকবে। তবুও এই ম্যাচটাতে আর্জেন্টিনা ফেভারিট এই কারণেই যে শুধু লিও মেসির জন্য আমি বলবো তা না। এনজিও ফার্নান্ডেজের কথা আমি বলবো। এনজিও ফার্নান্ডেজ কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছেন, এবং রড্রিগো, ডি পল আছেন। কিন্তু একজনের কথা আমাকে বলতেই হবে, ডি মারিয়াকে বড্ড বেশি মিস করছে আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার মাঝমাঠ ততটা সংগঠিত নয়। একটা কথা হচ্ছে যে ফুটবল তো 11 জনের খেলা। একজন মেসি, একটা প্লেয়ার, তিনি একাই টানছেন আর্জেন্টিনাকে। এটা কতদিন চলতে পারে? কোথাও না কোথাও গিয়ে আজকে হোঁচট খেতে পারে। আজকে বোধহয় হোঁচটটা খাবে না, আজকে বেরিয়ে যাবে। যেহেতু সুইসদের লক্ষণ, তারা 10টা গোল খেয়েছে, খুব একটা ভালো জায়গায় নেই, আমাকে নিঃসন্দেহে এই কথাটা বলতে হবে। পাশাপাশি আর্জেন্টিনার যে ডিফেন্স লাইন, তাদেরও বেশ প্রবলেম আছে। কালকে এই কানসাস সিটিতে যখন প্র্যাকটিস চলছিল, তখন কোচ স্কালোনি ডিফেন্ডারদের নিয়ে একটা স্পেশাল সেশন করেছেন। ট্যাগাফোরো এদের যে নিজেদের আরও উন্নত করতে হবে, ডিফেন্সকে অনেক জমাট করতে হবে। এর একটা কারণ হচ্ছে এই মুহূর্তে এই যে সবাই মাঝমাঠে সবাই অ্যাটাকিং প্লেয়ার, ডিফেন্সিভ ব্লকার
একটু আমি সাধারণ মানুষদের জন্য মানে ডিফেন্সিভ ব্লকার বা ডিফেন্সের শিল্ড হিসেবে যারা কাজ করেন, যেন ইস্টবেঙ্গল একটা সময় ডগলাস দারুণ দিয়েছেন, সাম্প্রতিক ক্ষেত্রে এটিকে মোহনবাগানে জনি কাউকে যে কাজটা করতেন সেই কাজটা করার আমি তুলনা এদের সঙ্গে আমি করছি না, কিন্তু সেই যে রোলটা দুটো স্টপারের সামনে যে স্ক্রিনিং একটা শিল্ড হিসেবে ব্যবহার করা, হ্যাঁ সেই জায়গায় কিন্তু খামতি থেকে যাচ্ছে। আচ্ছা, এবার ইংল্যান্ড নরওয়ে ম্যাচটা কি হতে পারে? নরওয়ে এবং ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ড একটু হলেও এগিয়ে আছে। হালান্ড নিশ্চয়ই আছেন, তিনি 7টা গোল করেছেন, কিন্তু ইংল্যান্ডের একটা অ্যাডভান্টেজ আছে যে বেলিংহাম এবং হ্যারি কেন তারা দুর্দান্তই ছন্দে আছেন, তাদের সম্মিলিত গোলের সংখ্যা 14 এবং দুজন প্লেয়ারের কিন্তু চোট রয়েছে ইংল্যান্ড টিমের, তাদের মধ্যে একজন হচ্ছেন রাইস আর একজন হচ্ছেন জর্ডন। এই দুজনকে টমাস টুচেল আজকে রাত্রিরে পাবেন না, এটা কিন্তু একটা ধাক্কা হতে পারে ইংল্যান্ডের ক্ষেত্রে। কিন্তু আর্লিং হ্যালান্ডকে রুখে দিতে হবে। ইংল্যান্ডের রক্ষণ কিন্তু অনেক বেশি জমজমাট, অনেক বেশি অর্গানাইজড, সেই জন্য আর্লিং হ্যালান্ড হয়তো একটা গোল করতে পারেন, কিন্তু ইংল্যান্ড যেটা ঘর গুছিয়ে যায় এই ম্যাচটা কিন্তু টাই ব্রেকার পর্যন্তও যেতে পারে। এবং ইংল্যান্ডের একটা দুর্ভাগ্য আছে টাই ব্রেকার। ইংল্যান্ড এবং নরওয়ে যদি খেলা হয় সেই খেলাতে টাই ব্রেকার পর্যন্ত খেলা করাতে পারে। জয় চৌধুরী এই কথা বলেছেন, অতিরিক্ত সময় যেতে পারে এবং অতিরিক্ত সময় অবধি খেলা হবে, এবং খেলাতে যদি ফলাফল গোল শূন্য থাকে অথবা যদি 1-1 থাকে তাহলে টাই ব্রেকারের পদ্ধতি আসবে। আমরা যাব, আপনারা কিভাবে যোগদান করবেন। আপনারা যদি আগের 9টি পর্ব দেখে থাকেন তাহলে আপনাদের কাছে এটি নতুন নয়, নতুন হচ্ছে যারা নবাগত আজকে যারা টিউন করেছেন তাদের জন্য জানিয়ে রাখছি, ওঙ্কার নিউজ বাংলার পক্ষ থেকে একটি কুইজ করা হচ্ছে, এবং সেই কুইজে যদি আপনি জিততে পারেন তাহলে আপনি পছন্দের সেই জার্সি পেয়ে যাবেন। সেই জার্সি আপনাকে সংগ্রহ করতে হবে আপনার পরিচয়পত্র দেখিয়ে মডার্ন মার্কেটে রকি স্পোর্টসের কাছ থেকে, এবং সেই জার্সি সংগ্রহ করলে আপনি হয়ে যেতে পারেন এবারে কুইজের প্রথম বিজেতা। আজকে প্রথম প্রশ্নে যাচ্ছে আপনাদের জন্য। প্রথম প্রশ্নটি হচ্ছে, তিনি কোনোদিন বিশ্বকাপ খেলেননি অথচ তিনি বিশ্বখ্যাত খেলোয়াড় ছিলেন। বিশ্বকাপ না খেলেও বিশ্বখ্যাত খেলোয়াড় হওয়া যায় এরকম নজির পৃথিবীতে একজনেরই রয়েছে, এবং তিনি সারা পৃথিবীতে আলোচিত একজন ফুটবলার, এবং তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি বিশ্বকাপ না খেলেও বিশ্বখ্যাত। তিনি কে আপনাকে বলতে হবে। আপনার জন্য সময় রয়েছে 5 মিনিট, সময় শুরু হচ্ছে এখন। আমি সরাসরি চলে যাব জয়ের কাছে। জয়, আপনি জার্মানি এবং ব্রাজিল দুটো জায়গাতেই খেলা দেখেছেন। ব্রাজিল হচ্ছে, এবং শুধু কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, কয়েক বছর ধরে এই ব্যাপারটা হচ্ছে। তো ব্রাজিল আপনি কিরকম দেখেছেন ফুটবলটা? দেখুন, ব্রাজিলের ফুটবল যে পড়তির মুখে পড়বে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম, কারণ এই কারণে ব্রাজিলের ফুটবলের ফান্ডিংয়ের অভাব আছে। আর এই যে ইউরোপিয়ান যে ক্লাবগুলো আছে, বিশেষ করে লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগে, যে তাদের স্কাউটরা ঘুরে বেড়াচ্ছেন ব্রাজিলে প্রতিভার অভাব নেই। কেসটা হচ্ছে যে তারা কিন্তু ওখান থেকে চয়ন করে নিয়ে আসছেন ইউরোপে। এরা ইউরোপে খেলতেই মানে ধাতস্থ হয়ে যাচ্ছেন, ইউরোপিয়ান ঘরানার সাথে নিজেদের অ্যাকাস্টম করে ফেলছেন ব্রাজিলের তরুণ যে প্রতিভাগুলো দেখা যাচ্ছে না। আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলায় খানিকটা ইউরোপীয় ঘরানা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এর ফলে যে ক্রিম প্লেয়াররা যখন ইউরোপে চলে আসছে, ব্রাজিলের ফুটবলে পয়সা ঢালার জন্য লোকের অভাব না, স্পন্সরশিপ দেখছে না। আমরা দেখেছি বেশ কিছু বোকাফোটোর মতো ক্লাবে শপিং মলের ওপর নির্ভর করতে হচ্ছে ক্লাব চালানোর জন্য। শপিং মল বেশ কিছু ক্লাবের, পালমেরাস এসব ক্লাবের ছিল, তাদের যে সেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে তারা ক্লাব চালাতো। একটা সিভিএসের কাছে প্রচুর পয়সা আছে, কিন্তু ব্রাজিলের ক্লাবগুলোর কাছে পয়সা নেই। তাদের প্রতিভা চলে আসছে ইউরোপে, তারা ইউরোপের অ্যাকাস্টম হয়ে যাচ্ছেন, এবং যখন তার যে সাম্বা ফুটবল, সেটা কি ব্রাজিলকে আমরা খেলতে দেখছি গত 3 না, সাম্বা ফুটবল ব্রাজিল খেলছিল 2002 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারপর তারা চ্যাম্পিয়ন হতে পারছে না। হ্যাঁ, ব্রাজিলের এই যে একটা সেলফ আইডেন্টিটি ক্রাইসিস আছে, এবং আপনি দেখছেন যে ব্রাজিলের খুব নাকুচু এই প্রথম আনসেলত্তিকে তারা ইউরোপ থেকে কোচ হিসেবে নিয়ে গেছে। হ্যাঁ, তারাও বুঝতে পারছে যে আমাদের ব্রাজিল ঘরানা এখন প্রায় অতীত হয়ে যাবে। আমরা যেটা দেখেছিলাম যে অ্যাটাকিং ফুটবল, সেই ফুটবলটাও তো চেঞ্জ হয়ে গেছে, এবং তার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য যেসব আছে এই ব্রাজিল কিন্তু 30 সালে কিন্তু বেটার করতে পারে, কিন্তু ব্রাজিল ফুটবল সিভিএস একটা যে দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আনসেলত্তিকে 30 সাল পর্যন্ত কন্ট্রাক্টটা বর্ধিত করে নিয়েছেন। মানে আনসেলত্তি আজকে পারেননি, জাপানের সাথে কষ্টার্জিত জয় পেয়েছে, তারা হেরে গেছে কোয়ার্টার ফাইনাল থেকে, তারপরেও কিন্তু তার বিদায় হয় না, তাকে রেখে দিচ্ছে। এখন দেখা যাক আনসেলত্তির জন্য এই যে ব্রাজিলিয়া প্রতিভা, তারা ব্রাজিলেই থাকেন কি না,
কিংবা আবার ইউরোপে তাদের চলে আসেন কিনা, এই আমাদের জায়গাটায় তিনি দর্শক যারা প্রাচীর খেলা তুলতে দেখছে পারেন তারা জানিয়ে কিনা। রাখছি যে কার্ল অ্যানসেলোত্তি, তিনি ইটালিয়ান এবং তিনি ক্লাব কাপের বিভিন্ন টুর্নামেন্টে জিতেছেন এবং তিনি সাফল্য পেয়েছেন, বিশ্বকাপে সাফল্য পাননি, কিন্তু অ্যানসেলোত্তিকে ব্রাজিল 2030 সাল অব্দি রেখে দিয়েছে। অর্থাৎ ব্রাজিল মনে করছে অ্যানসেলোত্তির উপর ভার দেওয়াটা সঠিক হয়েছে। সেই কথা মনে রেখে ব্রাজিলের না কুচু, যেমন জয় বলেছি, ব্রাজিলের আমাকে না কুচু। হ্যাঁ নিশ্চয়ই, তাদের একটা দিক থেকে নিশ্চয়ই তাদের যে অফিসিয়ালদের কথাবার্তা, ধরুন তারা 5বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এখনও কেউ কিন্তু সেটাকে ধরতে পারবে না। এবারে যারা চ্যাম্পিয়ন হবে তারা কেউ ধরতে পারবে না, না। ব্রাজিলে গিয়ে ব্রাজিলের সাধারণ দর্শকদের কিরকম অবস্থা দেখেছেন, সাধারণ মানুষের? সাধারণ মানুষ, সেখানে প্রতিভার অভাব নেই। প্রত্যেকটা পার্কে ফুটবল খেলা হয়, ব্যায়াম জিমনাসিয়ামের একটা নিয়মিত জায়গা আছে, এটা কিন্তু দেখে শেখার ব্যাপার। প্রত্যেকটা বিচগুলোতে বিচ ভলিবল খেলা হয়, প্রতিভার কোনো অভাব নেই। সেইখান থেকে প্রতিভাগুলো ব্রাজিল ধরে রাখতে পারছে না। আজকে ভিনিসিয়াস কোথায় এসে নাম করেছে। ভিনি জুনিয়র অত্যন্ত নাম করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি ওয়ার্ল্ড কাপে এবারে খেলছেন এবং তিনি যথেষ্ট নাম করেছেন। বার্সেলোনার প্রোডাক্ট হিসেবে আপনাদের আমরা প্রশ্নের চিনি। উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমরা উত্তরের জন্য অপেক্ষা করেছিলাম 5 মিনিট, 5 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, চাষি তাহলে আমার প্রাপ্য হবে। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটা হচ্ছে জর্জ বেস্ট। ফুটবলের ব্যাট বয় বেস্ট হচ্ছেন সেই খেলোয়াড় যিনি বিশ্বকাপ না খেলেও সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। জর্জ বেস্ট হচ্ছেন এই খেলোয়াড়। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি যাবে, তবে দ্বিতীয় প্রশ্ন যাওয়ার আগে আমরা জয়ের কাছে আবার চলে যাব। জয়, আপনি বলুন, ব্রাজিলের সাধারণ বলা হয় যে ব্রাজিল বিশ্বকাপ যেবার জেতে সেবার নাকি জিডিপির বৃদ্ধি হয় এবং অর্থনীতির একটা পরিবর্তন হয়। ব্রাজিলের এমনি অর্থনীতি কীরকম? দেখুন, ব্রাজিলে তো রাজনৈতিক পরিস্থিতি যে খুব একটা ভালো স্টেবিলিটি নেই, সেখানে বারবার চেঞ্জ হচ্ছে। লুলা একবার ক্ষমতা থেকে আসছেন, লুলা আবার ক্ষমতায় ব্যাক করছেন, একটা অস্থিরতা চলছেন। ব্রাজিলের ফুটবল এই মুহূর্তে গত 12 বছরে আরও অনেকটা খানিক পিছিয়ে গেছে। আপনি আপনি কি দেখেন যে ব্রাজিলের ক্লাব টিম সম্পর্কিত যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর কি আপনি দেখেন? আমরা না। সব কিছু ইউরোপিয়ান ঘরানার সঙ্গে, আমরা লা লিগা, এমনকি এখন ফ্রান্সের প্রিমিয়ার লিগ, সেখানেও লা জনপ্রিয় লিগা, হয়েছে। ফ্রান্সের প্যারিস হাজার যা সিরিয়ে সাফল্য, সবই জানা যাচ্ছে, সেখানে বুন্দেসলিগা। কিন্তু সেখানে ব্রাজিল ফুটবল কিন্তু অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে গেছে। ব্রাজিলের ক্লাব ফুটবলের যে ছিল, আমাদের এখানে যখন সাও পাওলো আসতো, কি উন্মাদনা! আপনি তো সাও পাওলোর ম্যাচ কভার করেছেন। আমরা বারবার এসেছে সুপার সকার যখন
এই যে আজ আর্জেন্টিনা জিতে গেছে, সরি ফ্রান্স জিতে গেছে, কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে যে আর্জেন্টিনা রেফারি গেম পেনাল্টি মারাটা খুবই মেন্টাল ব্যাপার। সেই মানসিক ব্যাপারটা, তাকে যদি 3 মিনিট 20 সেকেন্ড অপেক্ষা করতে হয়, সেখানেই তো সে মনোসংযোগ হারিয়ে খুব দুর্বল শট নিয়েছে। এবং রেফারিদের সম্পর্কে একটা কথা বলা হচ্ছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নাকি টাকার পাহাড় নিয়ে এসেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি, এবং তার বিরুদ্ধে একটা স্যাংশনও করা হচ্ছে, তার বিরুদ্ধে FBI একটা তদন্ত করছে, এবং তার সঙ্গে তদন্ত করছে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট। হ্যাঁ, কলকাতা ফুটবলের সঙ্গে এবারে বিশ্বকাপের হঠাৎ একটা মিল পাচ্ছি, যে মানে বলা হচ্ছে যে কমিটেড টিম, যেটা বারবার বলা হচ্ছে, যেটা কলকাতা ফুটবলে বলা হয় কোনো একটি দল, এই যে বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ খুব ঘেঁষা, তাদের সঙ্গে দেখা, তাদের শীর্ষকর্তারা সেখানে গিয়ে নিয়মিত আড্ডা মারেন, ক্যান্টিনে আড্ডা থাকেন, ক্লাবের ভেতরে চলে যান কথায় কথায়, তার জন্যই কথাটা উঠেছে। এখানে সেরকম কিছু হয়নি, কিন্তু এখানে যেন একটি দলকে এই আইএফএ দল বলা হয়, ঠিক তেমনি আজকে কমিটির দল বলা হচ্ছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনাকে কিন্তু এটা ফেস করতে হবে, আজকে না হোক সেমিফাইনালে কিন্তু এটাকে ফেস করতে হবে, একটা মানসিক। অর্থাৎ আর্জেন্টিনা কি কমিটির দল বলা সুইজারল্যান্ডকে হচ্ছে? আমি দেখছি যে সেই আর্জেন্টিনার যা প্লেয়ার আছে, লাউতারো মার্টিনেজ গোল হয়ে যাবে হয়তো, কিন্তু খুব জোর একটু বেগ দিতে পারেন। শেষ 15 মিনিটে তো এবার শেষ বিশ্বকাপ হচ্ছে, এই অর্থাৎ এই ব্যাপারটা শেষ 15 কিন্তু এবারে মিনিটে, সবচেয়ে হ্যাঁ, বড় ব্যাপার। বড় ব্যাপার যে, এবং গোলকিপারদের একটা মুশানা আমরা দেখতে পাচ্ছি এবারে বিশ্বকাপে। গতকাল আমাদের এই স্টুডিওতে এসেছিলেন অনিত ঘোষ, বিখ্যাত খেলোয়াড়, তিনি কিন্তু বলে গেছেন যে 2030 সালের বিশ্বকাপ AI নির্ভর হবে। আপনি কি বিশ্বাস করেন? আমি এটা অনিতের সঙ্গে এটা আমি এক্ষুনি সহমত পোষণ করতে পারছি না। কিন্তু AI তো আজকে টেলিভিশন চ্যানেলও AI চালাচ্ছে, তাই নয় কি? চালাচ্ছে, কিন্তু এই ব্যাপারে এক্ষুনি আমার সন্দেহ রয়েছে। অর্থাৎ 2030 সালে AI ফুটবলকে নিয়ন্ত্রণ করবে কিনা সে বিষয়ে জয় চৌধুরী আমাদের স্টুডিওতে এসে খানিকটা সন্দেহ ফুটবল, প্রকাশ করে এটা গেলেন। ফুটবল খেলা। আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল স্পেন দলের স্পন্সর কারা। আমি একটা ক্লু দিচ্ছি, আপনারা যদি সেই ক্লুটা নিয়ে উত্তর দিতে পারেন। উত্তরটা হচ্ছে টেলিফোন। যে টেলিফোন আপনি দেখেন সেই টেলিফোন। স্পেন দলের স্পন্সর কারা আপনাকে বলতে হবে। 5 মিনিট সময় আছে, 4 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, 1 মিনিট সময় আছে। 1 মিনিটের মধ্যে না বলতে পারলে আমি উত্তরটা দিয়ে দেবো, আর উত্তর দিতে পারলে আপনি রকি স্পোর্টসের পাশ থেকে পেয়ে যাবেন একটি মনোমতো জার্সি। আমি যাচ্ছি জয়ের কাছে। জয়, এবারের বিশ্বকাপে আমরা দেখছি একটা খেলা খানিকটা যেন রোবোটিক খেলা হচ্ছে, খেলা দেখে মন ভরছে না, এটা কেন? না, ফুটবল থেকে শিল্প, যেটা আমরা 70 দশকে দেখেছিলাম, বা ইতালি বলুন, ফ্রান্স বলুন, ব্রাজিল বলুন, 70 দশকে যে জিকো সক্রেটিসের সেই খেলা, সেটা এখনও আশা করা সম্ভব নয়, এবং সেই খেলাটা কোনোদিনই হবে না। কারণ তখন খেলাটা হতো অ্যাটাকিং নির্ভর, আপনি সিস্টেমটাই তো চেঞ্জ হয়ে গেছে। একটা সময় 5 ফরওয়ার্ডের খেলা ছিল, এখন কোথায়? এখন তো 1 ফরওয়ার্ডের খেলা। এখন তো আবার ফলস লাইনে, মানে মিডফিল্ডাররাই গোল করবে, স্ট্রাইকারদের কোনো ব্যাপার নেই। এই জন্য যে পুরো এবং অনেকটাই রক্ষণাত্মক হয়ে যাচ্ছে। তবুও তো এবারে বিশ্বকাপে তুলনামূলকভাবে গোল সংখ্যাটা বেটার, গোল অ্যাভারেজটাও বেটার আছে। আগে 2-3টে বিশ্বকাপে কিন্তু টোটাল গোলের খেলার সঙ্গে যে টোটাল গোলের যে অ্যাভারেজ, সেটা আরও পড়ে গিয়েছিল। কিন্তু সেই এটা এখন ফুটবলটা হয়ে গেছে, দুটো উইং থেকে ক্রস আসবে, সেই ক্রস থেকে হেডে গোল হবে। আজকেও তাই হয়েছে, আজকে সকালবেলা যে খেলাটা হয়েছে তাতেও তাই হয়েছে। এইটাই এখন রেয়াজ হয়ে দাঁড়িয়েছে। এই যে দলে যত বড় হেডার, এবং এখানে স্পেনের মেরিনা সম্পর্কে একটু বলা যায় যে ওয়েলগা হচ্ছে বিশ্ব ফুটবলের, যে ক্লাব ফুটবলের সবচেয়ে বেশি সুপার সাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তার রেকর্ড আছে ইউরোপিয়ান ফুটবলে। তারপরে জিরু আছে, তিনি তার সুপার সাব হিসেবে নেমে 23টা গোল আছে। ফ্রান্সের জিরুর 21টা গোল আছে, এবং কানু নাইজেরিয়া, তারও 20টা গোল আছে। কিন্তু এই ছেলেটি পরপর 2টি ম্যাচে, এই মেরিনা বলে ছেলেটি যে সুপার সাব হিসেবে নেমে যেভাবে মেরিনো যেভাবে দলকে জয়ের পৌঁছে দিচ্ছেন, সেটা কিন্তু সত্যি ভাবা যায় না। আজকে জয় চৌধুরী একটা চমৎকার নাম বলেছেন, কানু। এই কানুর খেলা আমরা দেখেছি নাইজেরিয়ার হয়ে। কানু জটিল বুকের অস্ত্রোপচারের পরও তিনি খেলে গেছেন, এবং তিনি খেলেছেন নাইজেরিয়ার হয়ে। এই নাইজেরিয়া কিন্তু এবারে বিশ্বকাপে নেই। এবারে এই বিশ্বকাপে নেই চিলি, এবারে বিশ্বকাপে নেই ইতালি। সব থেকে বড় কথা, ইতালিও নেই। এটা সব থেকে দুর্ভাগ্যের কথা। তবে আমি কিন্তু দুর্ভাগ্য অন্য জায়গায় দেখছি, সেটি হচ্ছে আপনারা এখনও কেউ উত্তর দিতে পারেননি। আমি উত্তর দিয়ে দিচ্ছি। স্পেন দলের স্পন্সরের নাম হচ্ছে টেলিফোনিকা। স্পেনের যে অফিসিয়াল টেলিফোন,
অর্থাৎ টেলিফোন, যে টেলিফোন সরাসরি সমস্ত মানুষ কথা বলেন, তার নাম হচ্ছে টেলিফোনিকা। সেই টেলিফোনিকা কোম্পানি এবারে স্পেন দলের অফিসিয়াল স্পন্সর, তার প্রথম স্পন্সর টেলিফোনিকা। অতএব আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তৃতীয় প্রশ্ন আপনাদের আসবে, তবে ছোট্ট একটি বিরতির পর আমরা আসবো জয়ের সঙ্গে আলোচনাতে এবং আসবো আপনাদের সঙ্গে প্রশ্নের খেলায়। অতএব অপেক্ষা করুন, দেখতে থাকুন ওঙ্কার নিউজ বাংলা। সংস্কৃতির অঙ্গনে, সংস্কৃতির নানান ধারায়, সৃষ্টির স্পর্শে, শিল্পীর নানা রঙে সাজানো আমাদের অনুষ্ঠান সংস্কৃতির অঙ্গনে। দেখুন